স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার এখনো শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। স্যার কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো আমিনুর, জি স্যার। শুনতে পারো? ইয়েস স্যার। এখন শোনা যাচ্ছে? সবাই শুনতে Yes, পারো sir. আমাকে? ইয়েস স্যার। ইয়েস স্যার, গুড। নাফিস স্যার শুনতে পারা যায়? তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? হ্যাঁ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি ক্লাস শুরু করলাম বাবা। আচ্ছা স্যার। আচ্ছা স্যার।
সাজিদ, ইয়েস স্যার। কালকে ম্যাডাম কোন কোন টপিক নিয়ে আলোচনা করেছে? কালকে ম্যাম স্যার ওই যে তাপ ও তাপমাত্রা। তাপ ও তাপমাত্রা নিয়ে আলোচনা করেছে। আমিনুর, ইয়েস স্যার। আমিনুর গতকাল ক্লাস করেছো? করেছি স্যার। ওকে, আজকে আমি অধ্যায়টি শেষ করে দেব। গত বুধবারের ক্লাসে আমি এই অধ্যায়ে কিছু গাণিতিক প্রবলেম সলভ করে দিয়েছিলাম, আর কার্ল ম্যাডাম সম্ভবত তাপের সঞ্চালন নিয়ে কথা বলেছে। অর্থাৎ আজকে আমি আর একটু কথা বলে এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট আসবে, আমরা আগামীকাল থেকে নতুন অধ্যায় ধরবো। আগামীকাল থেকে আমরা চতুর্দশ অধ্যায় ধরবো, 14 নম্বর অধ্যায় ধরবো, জলবায়ু পরিবর্তন। এখন আমি আলোচনা করব বাবা আর্দ্রতা এবং বায়ুচাপ সম্পর্কে। একটু মনোযোগ সহকারে শোনো, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় প্রশ্ন করো। আর্দ্রতা, আমরা যে বায়ুগুলো, আমাদের চতুর্পাশে যে বায়ু আছে, এই বাতাসের ভিতরে জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্প থাকাটাকেই বলা হবে বায়ুর আর্দ্রতা। কি বললাম বাবা বলো তো? একজন অ্যান্সার করো, কি বললাম? সাজিদ বলো তো কি বললাম? সাজিদ বলো। আবারও বলে দেই, একটু শোনো, আমি ধরবো কিন্তু। আমাদের চতুর্পাশে যে বায়ু রয়েছে, যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুতে জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় আর্দ্রতা। এই জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় আর্দ্রতা। এখন শোনো, এই জলীয় বাষ্প কোথা থেকে এসে থাকে বা কোথা থেকে সৃষ্টি হয়? আমরা সবাই জানি, বা গতকালের ক্লাসে ম্যাডাম হয়তো একটু আলোচনা করেছে, যে সূর্যের তাপে যখন পানি উত্তপ্ত হয়, সমুদ্রের পানি বলো, পুকুরের পানি বলো, বিলের পানি বলো, নদীর পানি বলো, এই সকল পানির উপরে যখন সূর্যের তাপ পড়ে, তখন এই পানিগুলো বাষ্পে পরিণত হয়ে উপরের দিকে উঠে আসে। অর্থাৎ বাষ্পে পরিণত হয়ে পানিগুলো যখন উপরে চলে আসে, তখন এই পানির কণাগুলো বায়ুর সঙ্গে মিশে যায়, এবং বায়ুর সঙ্গে মিশে গেলে বায়ুতে তখন একটা ভেজা ভাবের সৃষ্টি হয়। এটাকে বলা হয় আর্দ্রতা। কি বলা হয়? আর্দ্রতা। তাহলে আবারও বলি, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বলা হবে আর্দ্রতা। আর এই জলীয় বাষ্পটা কোথা থেকে আসে? আমরা সবাই জানি যে যখন নদী, পুকুর বা বিল বা সমুদ্রে যখন সূর্যের রশ্মি আপাতিত হয়, তখন পানিটার উত্তপ্ত হয়ে বাষ্প আকারে উপরের দিকে উঠে আসে। এই পানিটা বায়ুর সঙ্গে মিশ্রিত হয়ে যেটাতে পরিণত হয়, সেটাই হলো আর্দ্রতা। তাহলে আর্দ্রতা সম্পর্কে সাজিদ একটু বলো শুনি, কি বললাম? সাজিদ উত্তর দিতে পারবে বাবা? আচ্ছা, আমিনুর বলো তো কি বললাম? স্যার ওটা কত অধ্যায়? এটা তাপের অধ্যায়, 96 পৃষ্ঠা, তাপ ও তাপমাত্রা, 96 পৃষ্ঠা, পার্ট 8। মিঠুন শুনতে পারো বাবা? মিঠুন জি স্যার। বলো তো আর্দ্রতা সম্পর্কে কি বললাম? অ্যান্সার দিতে পারবে না? আমিনুর অ্যান্সার দিতে পারবে? আচ্ছা, ওকে, একটু মনোযোগ সহ বলো। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে। ওকে, বায়ুতে জলীয় বাষ্প কিভাবে আসে নাফিসা? বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে। এখন শোনো, এই জলীয় বাষ্প যে কোনো জায়গা থেকে, সেটা বিল হোক, পুকুর হোক, সমুদ্র হোক, এখানে যখন সূর্যের রশ্মি আপাতিত হয় বা সূর্যের রশ্মি পড়ে, তখন এই পানিগুলো উত্তপ্ত হয়, গরম হয়। গরম হয়ে এখান থেকে বাষ্প আকারে পানি উপরের দিকে উঠে আসে। এই উপরের দিকে যখন বাষ্প আকারে উঠে আসে, তখন এটা বায়ুমণ্ডলে বাতাসের সঙ্গে মিশ হয়ে যায়। এই মিশ হওয়ার ফলে এখানে আর্দ্রতার সৃষ্টি হয়। এবং আমাদের দেশে দেখবে, আমরা বলি ভাদ্র মাস বা শ্রাবণ মাসে ভ্যাপসা গরম হয়। ভ্যাপসা গরম বলতে
অন্য সময় যে গরমটা হয় তখন আমাদের গা যদি ঘেমে যায় সেক্ষেত্রে দেখবে গাটা শুকায় যায়, কিন্তু ভাদ্র মাসে ভ্যাপসা গরম অর্থাৎ গা ঘেমে গেলে গাটা শুকায় না, এই সময় প্রচুর গরম হয়। আমরা অনেকে বলি কাঁঠাল পাকা গরম অথবা অনেকে বলি তাল পাকা গরম, ঠিক আছে? তার মানে এই সময় পানিতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। এই জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য আমাদের শরীর থেকে তাপ চুষে নেয় না বা শোষণ করে না। এখন প্রশ্ন হচ্ছে এই ভাদ্র মাসে কেন জলীয় বাষ্পের পরিমাণ, বাতাসে কেন জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়? কেননা এই সময় বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু অর্থাৎ মৌসুমী বাতাস আমাদের এই দেশের দিকে প্রবাহিত হয়। এই মৌসুমী বাতাস অর্থাৎ বঙ্গোপসাগরে যখন পানিগুলো বাষ্প আকারে উড়ে যায় তখন ওই বাতাস ওই বাষ্প আকারের পানিগুলো থেকে আমাদের দেশের দিকে নিয়ে আসে। এর ফলে আমাদের দেশের জলীয় বাষ্পের পরিমাণ, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এই কারণে ভাদ্র মাসে আমাদের দেশে ভ্যাপসা গরম হয়। তাহলে যদি কেউ প্রশ্ন করে ভাদ্র মাসে আমাদের দেশে এত গরম হয় কেন, তাহলে বলবে ভাদ্র মাসে আমাদের দেশের জলীয় বাষ্পের অর্থাৎ আমাদের দেশের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। যদি বলা হয় কেন জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাহলে বলতে হবে এই সময় বঙ্গোপসাগরের মৌসুমী বায়ু আমাদের দেশের দিকে প্রবাহিত হয়। এই মৌসুমী বায়ুর কারণে বঙ্গোপসাগর থেকে যে পানিগুলো জলীয় বাষ্পে পরিণত হয় এই পানিগুলো আমাদের এখানে এসে বাতাসের সঙ্গে মিশ হয়। ক্লিয়ার? যেমন ধরো তোমরা হয়তোবা দেখবে গরমের ভিতরে কোনো কুকুর যদি অনেক দৌড়াদৌড়ি করে, ঠিক আছে, এমনকি আমরাও যদি খেলাধুলা করার সময় যখন দেখবে হাঁপায়ে যায়, বা সবচেয়ে ভালো উত্তর হলো অ্যান্সার হলো যখন উদাহরণ হলো যখন দেখবে কুকুর দৌড়াদৌড়ি করে, অনেকটা পথ দৌড়ানোর পরে কুকুর দেখবে অনেকটা জিভা বের করে সে হাঁপাতে থাকে। এই যে জিভা বের করে হাঁপায়, কেন হাঁপায়? তার জিভা থেকে জলীয় বাষ্প অর্থাৎ বাতাস তার জিভা থেকে জলীয় বাষ্প টেনে নেয় এবং সেটা একটু ঠান্ডা হয়। অথবা আমরা যখন ঘেমে যাই, দেখবে আমরা ঘেমে গেলে যখন আমরা ফ্যানের নিচে যাই কিছুক্ষণ পরে যখন আমাদের ঘামটা শুকিয়ে যায় তখন শরীরে ভাবে টাচ করে হাত দিয়ে দেখবে যে ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। কেন ঠান্ডা অনুভব হয়? তোমার শরীরের যে জলীয় বাষ্পগুলো রয়েছে এই জলীয় বাষ্পগুলো বাতাস টেনে নিয়েছে অর্থাৎ বাতাস শোষণ করেছে, যেটা ভাদ্র মাসে হবে না। কেননা ভাদ্র মাসে বাতাসের ভিতরেই জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। তাহলে আর্দ্রতা বলতে আমরা কি বুঝলাম? আর্দ্রতা বলতে বুঝলাম আমাদের চতুর্পাশে যে বায়ুমণ্ডল রয়েছে বা যে বাতাস রয়েছে সে বাতাসে উপস্থিত পানির পরিমাণটাই হলো আর্দ্রতা, ঠিক আছে? যখন বাতাসে প্রচুর আর্দ্রতা থাকে তখন আমাদের শরীর, আবারও বুঝাই দেই, আমাদের শরীর থেকে ঘাম বা জলীয় বাষ্প বাতাস আর গ্রহণ করে না। সেই ক্ষেত্রে আমাদের অনেক প্রচুর গরম লাগে, আমরা অস্বস্তিতে পড়ি। আবার ধরো একটু বুঝাই দেয়, এখন শীতকাল, আমাদের দেখবে ঠোঁট ফেটে যাবে, মুখ ফেটে যাবে, আমরা এই সময় ভ্যাসলিন ইউজ করি। এখন যদি বলা হয় কেন ভ্যাসলিন ইউজ করি, এই শীতকালের বাতাস খুব শুষ্ক হয়। শুষ্ক মানে শীতকালের বাতাসের ভিতরে আর্দ্রতার পরিমাণ কম থাকে, পানির পরিমাণ কম থাকে। এই কারণে এই যে আমাদের যে ঠোঁট রয়েছে বা আমাদের যে ত্বকগুলো রয়েছে এই ত্বকগুলো খুব সেনসিটিভ, এখান থেকে বায়ুমণ্ডল বা বাতাস তোমার জলীয় বাষ্প অর্থাৎ পানিগুলো টেনে নেয়। এই কারণে এই ঠোঁট বলো এই মুখ ত্বক বলো এগুলো থেকে যখন জলীয় বাষ্প টেনে নেয় তখন এই ঠোঁটগুলো আমাদের ফেটে যায়। এই যাতে করে এই জলীয় বাষ্প এখান থেকে টেনে নিতে না পারে এই কারণে আমরা ভ্যাসলিন দিয়ে রাখি। ভ্যাসলিন দিলে কি হয়, ওই জলীয় বাষ্পটা বাতাস বা বায়ুমণ্ডল টেনে নিতে পারে না। তাহলে যদি কেউ প্রশ্ন করে যে শীতকালে আমরা ভ্যাসলিন ইউজ করি কেন, তাহলে বলতে হবে যে শীতকালে বায়ুর আর্দ্রতা কম থাকে। বায়ুর আর্দ্রতা কম থাকার কারণে আমাদের শরীর থেকে জলীয় বাষ্প বা পানি বাতাস টেনে নিতে চাই, এই টেনে নেওয়ার জন্য আমাদের শরীরে ঠোঁট বলো মুখ বলো এগুলি ফেটে যায়। আশা করি আর্দ্রতা বুঝতে পেরেছো। নাফিসা বলো তো আর্দ্রতা সম্পর্কে আমি কি বোঝানোর চেষ্টা করলাম আর তুমি কতটুকু বুঝতে পারলে একটু বলো তো বাবা। নাফিসা নাফিসা বলতে পারবে? শীতকালে আর্দ্রতা কম থাকে। হ্যাঁ এই আর বলো আর ওকে আচ্ছা ঠিক আছে, বলতে না পারলে সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছো? আমিনুর বুঝতে পেরেছো? আমি কি আরো একটু স্লো বলবো? ইয়েস স্যার।
সাজিদ আর একটু স্লো বলবো। তাহলে আমি আর্দ্রতা সম্পর্কে আরেকটু বলি, আর 2 মিনিট পরে আর্দ্রতা শেষ করব। তাহলে আর্দ্রতা সম্পর্কে আমি বলেছি যে আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে বা যে বাতাস রয়েছে, সে বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণটাই হলো আর্দ্রতা। তাহলে আবারও বলি, আর্দ্রতা কি? আমাদের দেশের যে বায়ুমণ্ডল রয়েছে বা যে বাতাস রয়েছে, এই বাতাসের ভিতরে উপস্থিত পানির কণাটাই হলো আর্দ্রতা। তারপরে বলেছি এই পানির কণাগুলো কোথা থেকে আসে, আমি বলেছি পানির কণাগুলো আমাদের দেশে বিল বলো, পুকুর বলো, সমুদ্র বলো, নদী বলো, এইগুলি জায়গায় যখন সূর্যের আলো আপতিত হয় তখন ওই পানিগুলো বাষ্প আকারে উড়ে যায়। এই বাষ্প আকারে যখন উড়ে যেতে থাকে তখন এইগুলি আমাদের বাতাসের ভিতরে জমা হয় এবং এখানে আর্দ্রতা, এই জমা হওয়াটাই হলো আর্দ্রতা। যদি অতিরিক্ত পরিমাণে জমা হয় তখন এগুলি ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়ে আকাশে চলে যায় এবং কিছুদিন পরে আবার বৃষ্টিপাত হয়ে, বর্ষাকালে আবার বৃষ্টিপাত হয়, এটা আবার আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে আবার ফেরত আসে। এই প্রক্রিয়াটাই চলতেই থাকে। এটাকে পানি প্রবাহ বলে, পানি চক্র বলে। আমরা নেক্সট অধ্যায়ে আমরা এই পানি চক্র সম্পর্কে আলোচনা করব, তাই এখানে আর বেশি আলোচনা করলাম না। আর এর সঙ্গে আরো দুটা জিনিস বুঝাইছি। কেউ যদি বলে ভাদ্র মাসে ভ্যাপসা গরম হয় কেন, তাহলে সোজা উত্তর, ভাদ্র মাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ পানিতে আর্দ্র বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে, মানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এই কারণে ভাদ্র মাসে ভ্যাপসা গরম লাগে। আর যদি বলে শীতকালে ঠোঁট ফেটে যায় কেন, তাহলে সুন্দর করে অ্যান্সার দিবে শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে, এই কারণে ঠোঁট ফেটে যায়। ওকে, এবার আমি আলোচনা করব বায়ু চাপ। আবারও বলছো বায়ু চাপ, বায়ু মানে কি? বাতাস। আচ্ছা, বায়ু চাপ, বায়ু চাপের সংজ্ঞাটা হলো এরকম যে একক ক্ষেত্রফলের উপরে, আবারও বলি একটু, তার আগে একটা কথা একটু পরিষ্কার করি যে বায়ু চাপ, বাতাস দুই জায়গায়, বদ্ধ জায়গায় একরকম চাপ দেয়, ঠিক আছে? অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বদ্ধ জায়গায় বায়ু চাপ বেশি হয়, আর তাপমাত্রা বৃদ্ধি করার পরও যদি উন্মুক্ত স্থান হয় সেক্ষেত্রে বায়ু চাপ কম হয়। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বাতাস যে চাপ প্রয়োগ করে সেটাকে বলা হবে বায়ু চাপ। আর বাতাস সব দিকে সমভাবে চাপ দেয়, অর্থাৎ সমানভাবে চাপ দেয়, ঠিক আছে? যেমন ধরো আমি একটা মানুষ বা তুমি একটা মানুষ, তোমার ওজন হয়তো বা আমার ওজন, বর্তমানে আমার ওজন ধরে নাও 70 কেজি, তাহলে এই 70 কেজি ওজন শুধুমাত্র আমার এই ওজনটা আমার দুটো পায়ের উপরে পড়ে। তার মানে কি আমার তো হাঁটা চলা করা মানে করতে পারবো না, কেননা আমার পায়ের উপর, দুটো পায়ের উপর 70 কেজি ওজন দিয়েছে, অথচ আমরা এই ওজনটা অনুভব করি না। কেন এই ওজনটা অনুভব করি না? কারণ বাতাস আমাদেরকে সব দিক থেকে সমভাবে চাপ দেয়, এই কারণে আমরা ওজনটা অনুভব করি না। সবসময় মনে রেখো, বাতাস আমাদেরকে সব দিক থেকে সমভাবে চাপ দেয় এবং যত তাপমাত্রা বাড়ানো হয়, ঠিক আছে, তখন উন্মুক্ত স্থানে অর্থাৎ খোলা স্থানে বায়ুচাপ কম হয়। বা বদ্ধ স্থান বলতে দেখো, আমরা যখন প্রেসার কুকারে রান্না করি, সেই ক্ষেত্রে দেখবে যে এই রান্না করার সময় প্রেসার কুকারের ভিতর প্রচুর চাপের সৃষ্টি হয়, অর্থাৎ কিছুক্ষণ পরে প্রেসার কুকার দেখবে সিজ দেয় বা হুইসিল দেয়। অর্থাৎ তোমরা যদি উপরের ইয়েটা দেখো যে এখানে যখন রান্না করা হয় তখন গরম ভাপ বের হয়ে যায়, অর্থাৎ তাপের ফলে এই বদ্ধ জায়গাতে প্রচুর বাতাসের চাপের সৃষ্টি হয়। বাট এটা যদি উন্মুক্ত স্থানে হয়, খোলা পরিবেশে হয়, খোলা পরিবেশে যত তাপ দেবে বায়ুর কণাগুলো তত দূরে সরে যাবে, অর্থাৎ বায়ুচাপ তত কম হবে। আচ্ছা, তাহলে আরেকবার বলি বায়ুচাপ কি কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর বায়ু যে চাপ প্রয়োগ করে, আবার বলি একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে এটাকে বলা হবে বায়ুচাপ। বায়ু সব দিক থেকে চাপ দেয়। এখন তাপমাত্রা বাড়লে কোনো বদ্ধ পাত্রের বায়ুর যে অণুগুলো আছে, এই অণুগুলো ইতস্তভাবে চতুর্দিকে ঘোরাফেরা করে, ঠিক আছে? অর্থাৎ এদের দৌড়াদৌড়ি বৃদ্ধি পায়, ঠিক আছে? এবং এটা যদি বদ্ধ পাত্রে হয় সেই ক্ষেত্রে এটা ওই পাত্রের গায়ে ধাক্কা খায় এবং প্রচুর পরিমাণে চাপের সৃষ্টি করে। বাট এটা যদি খোলা পরিবেশে হয় সেই ক্ষেত্রে চাপটা কম হয়। যেমন ধরো বগুড়াতে, তোমাদের এখানে আমি একটা জিনিস দেখাবো একটু। আচ্ছা, তার আগে একটু এই সম্পর্কে একটু জিজ্ঞেস করি, প্রশ্ন আসছে। নাফিসা,
নাফিসা, হ্যালো নাফিসা, শুনতে পারো? একটু প্রশ্ন ইয়েস স্যার। বলো তো, বায়ুচাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ুচাপ। আচ্ছা, বায়ুচাপ সম্পর্কে আরো দুটা কথা বলেছি। বায়ুচাপ বদ্ধ পাত্রে বলো, বায়ু সব দিকে চাপ দেয়। বায়ু সব দিকে সমানভাবে চাপ দেয়। আর কি বলেছি বলো তো? তাপমাত্রা বাড়লে কোনো বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়। কোন বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়, এটা তাপমাত্রা বাড়লে। আর খোলা স্থানে থাকলে, বলো, খোলা স্থানে থাকলে তা হালকা হয়ে যায়। হালকা হয়ে যায়। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। যখন সূর্যের তাপ পড়ে কোনো বায়ু স্তরের উপরে, তখন এই বায়ুর অণুগুলো বা বায়ুর কণাগুলো এখান থেকে সরে যায়। যখন সরে যায় তখন ওখানের বায়ুর চাপ কমে যায়, এটাকে বলে নিম্নচাপ। কি বলে? নিম্নচাপ। আর পার্শ্ববর্তী স্থানে যেখানে সূর্যের আলো কম পড়ে গেছে, তাপমাত্রা কম, ওই জায়গাতে থাকে উচ্চতাপ চাপ। আবারও বলি যে খোলা স্থানে যেখানে প্রচুর পরিমাণে তাপ পড়ে বা তাপ আপাতিত হয়, ওই জায়গার বায়ুর কণাগুলো সরে যায়, ফলে ওখানে নিম্নচাপের সৃষ্টি হয়। আর পার্শ্ববর্তী স্থানে থাকে উচ্চচাপ। যখন গ্রীষ্মকালে প্রচুর ঝড় হয়, দেখবে যেদিন সারাদিন অনেক রোদ হয়েছে, ঠিক আছে, কোন জায়গায় অনেক রোদ হয়েছে, ভ্যাপসা গরম হয়েছে, তার মানে বুঝতে হবে ওই জায়গার অণুগুলো সারাদিনের রোদে ওখান থেকে সরে গেছে, ফলে ওখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যখন সূর্য মামা ডুবে গেছে, সূর্যটা আলো দেওয়া, কিরণ দেওয়া বন্ধ করে দিয়েছে, তখন পার্শ্ববর্তী যে জায়গাগুলোতে বায়ুর চাপ বেশি, ওই জায়গাগুলো থেকে এই বায়ুর অণুগুলো দ্রুত এসে এই নিম্ন চাপ, যেখানে চাপ কম, ওখানে সবাই ছোটাছুটি করে দ্রুত চলে আসে। আর এই দ্রুত চলে আসার সময় যেটাই সৃষ্টি হয় সেটাই হলো তোমার ঝড়। ওকে, আচ্ছা, এবার একটু আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে আর্দ্রতা, আর একটি হলো বায়ুচাপ। আচ্ছা নাফিসা, গতকাল ম্যাডাম পরিবহন, পরিচলন, বিকিরণ, এটা নিয়ে কি আলোচনা করেছিল? ইয়েস স্যার। ইয়েস স্যার। পরিবহন সম্পর্কে ম্যাডাম কি বলেছিল একটু শুনি তো। যে তাপ, এই যে সঞ্চালন হয়, তাপের যে চলাচল করে, এই চলাচল করার তিনটি প্রক্রিয়া রয়েছে। বলো তো পরিবহন সম্পর্কে ম্যাডাম কি বলেছিল, এক লাইনে বলো। আচ্ছা, আমি একটু বলি। যখন তাপ সঞ্চালিত হয়, মানে তাপ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন ফার্স্টে আমাদেরকে যেটা বুঝতে হবে, উচ্চ তাপ থেকে যেখানকার তাপ বেশি, সেখান থেকে যেখানকার তাপ কম, এখানে তাপ প্রবাহিত হবে। এটা হলো তাপ সঞ্চালনের প্রথম কথা, যে উচ্চ তাপ থেকে তাপমাত্রা যেখানে কম, অর্থাৎ উচ্চ তাপমাত্রা থেকে তাপমাত্রা নিম্ন তাপমাত্রার দিকে ধাবিত হবে। ঠিক আছে, এই ধাবিত হওয়াটাকেই বলা হবে তাপ সঞ্চালন। এখন তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া আছে, একটি হলো পরিবহন, একটি হলো পরিচলন, আর একটি হলো বিকিরণ। পরিবহন সাধারণত কঠিন পদার্থগুলোর ক্ষেত্রে ঘটে থাকে, এবং পরিবহন প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো কখনো স্থানচ্যুত হয় না, অর্থাৎ অণুগুলো যেখানে অবস্থান করে সে সেখানেই থাকে, শুধুমাত্র সে তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে। ওকে, ধরে নাও রান্নাঘরে তুমি একটি চামিচ দিয়ে যখন কোনো তরকারি আমরা নাড়ি বা কোনো কিছু করি বা খুন্তি ইউজ করি, তখন এটা যদি এইভাবে, চামিচটা যদি এইভাবে ওই আগুনের উপরে রেখে দাও, তাহলে চামিচটা যেখানে গরম হচ্ছে, ওই পাশের অণুটাও উত্তপ্ত হচ্ছে। ওই পাশের অণু যখন উত্তপ্ত হবে, তখন ওর ভিতরে কম্পনের সৃষ্টি হবে বা ওটা এভাবে দুলবে। এটা যখন দুলতে থাকবে, ঠিক আছে, এটা যখন দুলতে থাকবে, তখন সে তার পার্শ্ববর্তী অণুর সঙ্গে ধাক্কা খাবে, এবং ওটা ওর পার্শ্ববর্তী অণুকে আবার তাপ দেবে। ওটা যখন উত্তপ্ত হয়ে ওটা আবার দুলতে থাকবে, ও আবার পার্শ্ববর্তী অণুকে তাপ দেবে। এইভাবে একজন আরেকজনকে তাপ দিতে 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 তোমার হাত পর্যন্ত আসবে। কিছুক্ষণ পরে দেখবে তুমি খন্তিটার হাতে ধরতে পারো না, ঠিক আছে, ধরে থাকতে পারতেছো না, কারণ অনেক উত্তপ্ত হয়ে গেছে। এই যে তাপ একজন আরেকজনকে দিল, আরেকজন আরেকজনকে দিল, অথচ কেউ অবস্থার পরিবর্তন করলো না, এটাকে বলা হবে পরিবহন প্রক্রিয়া। পরিবহন, শুধু বহন করবে তাপ, একজন থেকে আরেকজন নিয়ে, আরেকজন থেকে আরেকজন নিয়ে বহন করে দেবে, কিন্তু সে কখনোই স্থানচ্যুত হবে না। এই প্রক্রিয়াটাকে বলা হবে
পরিবহন প্রক্রিয়া। ওকে, পরিবহন প্রক্রিয়া সম্পর্কে কে বলতে চাও? একটু কে বলতে চাও? গতকাল ম্যাডাম আলোচনা করেছে, আমি একটু আলোচনা করলাম, টাচ দিয়ে দিলাম, দেখি একটু কে বলতে পারে। একজন, যে কোনো একজন। নাফিসা বলতে পারবে? নাফিসা মনে হয় বলতে পারবে। আমিনুর? কেউ পরিবহন সম্পর্কে বলতে পারবে না? আমি যে বললাম এটাতে কি বুঝতে পারলে দেখি? নাফিসা বলো তো, আমি যতটুকু পরিবহন সম্পর্কে বললাম ওই এইটুকু একটু বলো তো দেখি। নাফিসা শুনতে পারো আমার কথা? আমিনুর? হ্যালো, শোনা যায়? হ্যালো নাফিসা? নাফিসা বাবা আমার কথা শুনতে পারো? আচ্ছা, হয়তো এই আনমিউট করা আছে, আনমিউট করে একটু কথা বলো। হ্যালো, ওকে। আগামীকালকের ক্লাসে, আজকে আমি আগামীকাল, গতকালকের ক্লাসে ম্যাডাম আলোচনা করেছে পরিবহন, পরিচলন, বিকিরণ। আর আজকের ক্লাসে আমি আলোচনা করলাম আর্দ্রতা ও বায়ুচাপ সম্পর্কে। মোটামুটি এখানে আর কোনো পাঠ নেই। তোমরা আগামীকাল অর্থাৎ আগামী বৃহস্পতিবারের ক্লাসে আমরা নতুন অধ্যায় শুরু করব। বাট আমি চেষ্টা করব সবাইকে একটা করে প্রশ্ন অন্তত জিজ্ঞাসা করার জন্য। তোমরা একটু বাসায় এই পাঠগুলো, পাঠ 8, পাঠ 9, পাঠ 10, এই পাঠগুলো তোমরা একটু শেষ করবে। আজকের ক্লাস এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, ঠিক আছে? এবং সবাই একটু ভালো করে লেখাপড়া করো। আগামীকাল ক্লাসে যথাসময়ে সবাই অ্যাটেন্ড করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।